যা বুঝতে পারছি বন্ধুরা, কণিকার ননদ সোনা ওর মাথাটা পুরোই নষ্ট হয়ে গেছে। ওর অচিরেই ডাক্তার দেখানো উচিত, না হলে কেউ অন ক্যামেরায় এই ধরনের কথাবার্তা বলতেই পারে না। সিরিয়াসলি বলছি, বলতেই পারে না। সোনার লাস্ট করা ভিডিওটা দেখলাম, 13 মিনিট কত সেকেন্ডের যেন। তো সোনার ওই ভিডিওটা নিয়েই এখনকার আমার এই ভিডিওটা, ঠিক আছে? তো চলো ভিডিওর ভেতরে ঢোকা যাক। তো ভিডিওতে ঢোকার আগে ইন্ট্রোটা দিয়ে নিই। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। আমি মৌ চলে এলাম নতুন একটা ভিডিওর সাথে। একাধিক সন্তান থাকলে তাদের যে কি জ্বালা হয় একটা নির্দিষ্ট টাইমের পর গিয়ে, সেটা তো বুঝতেই পারছি। এখন তো মনে হয় যে বর্তমানে যে নিউক্লিয়ার ফ্যামিলিগুলো আমরা দেখতে পাই, যে মা বাবা তাদের একটা সন্তান, বলতে গেলে তো বলবো অনেক ভালো, অনেক বেটার। অ্যাটলিস্ট তাদেরকে এই সমস্ত জন্ম জ্বালাগুলো পোহাতে হয় না, তাই না? এই জন্যই বলে বাবা মা বেঁচে থাকতে থাকতেই তাদের যদি একাধিক সন্তান সন্ততি থাকে, তাদের মধ্যে বিশেষ করে জমি জায়গা সংক্রান্ত বিষয়গুলো একদম সুন্দরভাবে বন্টন করে দেওয়া উচিত। না হলে এই যে আজকে সোনা যেই কথাগুলো বলছে, যেই পরিস্থিতিটা তৈরি হয়েছে ওর বাপের বাড়িতে, মানে সোনা যেগুলো করছে আর কি, ওর বাপের বাড়িতে এসে এই রকম পরিবেশ পরিস্থিতির সম্মুখীন হতে হবে। আশ্চর্য হয়ে গেছি সোনার কথাগুলো শুনে। কিভাবে ও অন ক্যামেরা কণিকাকে যাচ্ছে তাই ভাবে অপমান করছিল। মানুষের কথা বলার একটা ধরন ধারণ থাকে। ও ক্যামেরার সামনে বসে কথাবার্তা যেইগুলো বলছিল, তাতে মনে হচ্ছে যেন ও পারলে কণিকাকে এখনই মারতে যায়। কণিকাকে যেন মোটে ওর আর সহ্য হচ্ছে না, এইরকম একটা মেন্টালিটি নিয়ে ও অন ক্যামেরায় বসে 13 মিনিট ধরে বকে গেল। ওর অচিরে একটা ডাক্তার দেখানো প্রয়োজন, সত্যিই বলছি। ভিডিও শুরুতেই আমরা কি দেখতে পেলাম বন্ধুরা? দেখতে পেলাম সোনা দই দিয়ে মুড়ি মাখছে, আর মাসিমা অর্থাৎ সোনার মা বিছানায় শুয়েছিল। আর সোনা কি বলছিল, আজকে দুপুরে ওদের বাড়িতে কোনো রকম রান্নাবাড়ি হয়নি, সেই জন্য এই দই দিয়ে মুড়ি খাবে। ইভেন সোনার মেয়েও সেই খাবারটাই খাবে। তা প্রথমেই এই কোশ্চেনটা আমি করতে চাই, কারোর ওপর ভরসা করেছিলে নাকি সোনা, যে তোমাদেরকে রান্নাবাড়ি করে কেউ এসে খাইয়ে যাবে? এরকম কি মন মানসিকতা ছিল? মানে আমি বলতে চাইছি, কণিকা রান্নাবাড়ি করে তোমাদেরকে খেতে খেতে দেবে এইরকম ভেবে রেখেছিলে নাকি? তো তোমরা তোমাদের মতো রান্না করে খেতে, কেউ তো সেটা বারণ করেনি, তাই না? কিন্তু না, ক্যামেরায় তো তোমাদের দেখাতে হবে, তাই না? যাই হোক, এরপর তুমি বললে তুমি এই সমস্ত তোমাদের পারিবারিক ব্যাপার স্যাপার সোশ্যাল মিডিয়ায় আনতেই না, কিন্তু কেন আনছো? তুমি কিভাবে রয়েছো, কতটা কষ্টে রয়েছো, এইগুলো যদি তুমি অন ক্যামেরায় না বলো, তাহলে তো ভিউয়ার্সরা জানতেও পারবে না, কিছু বুঝতেও পারবে না, তাই না? বিশ্বাস করো, কোনো ভিউয়ার্সের আমার তো মনে হয় না এত ইন্টারেস্ট আছে বলে, যে কার পারিবারিক ব্যাপারে কি চলছে, কার মানসিক স্টেবিলিটি কি আছে, এইগুলো জানার জন্যে। এখানে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েট করি, মানুষ আমাদেরকে ভালোবেসে দেখে, এন্টারটেইনড হতে আসে, দ্যাটস ইট। এর বাড়তি তো কিছু নয়। তুমি নিজের কথাটা বলো, যে তুমি তোমার পারিবারিক কেচ্ছাগুলো সোশ্যাল প্ল্যাটফর্মে বিক্রি করে ইনকাম করছো, ভিউজ গেইন করছো, এইগুলো বলো। শুধু শুধু প্রত্যেকটা পদে পদে দেখতে পাচ্ছি তুমি ভিউয়ার্সদের দিকে আঙুলটা আগে রাখো। কেন বলো তো, কেন? মানে এমন একটা ভাব দেখাও যেন তুমি কিচ্ছু বলতে না, তোমার এগুলোর কোনো প্রয়োজনই ছিল না সোশ্যাল মিডিয়ায় আসার। যেন দর্শকরা তোমাকে টেনে টেনে নিয়ে আসে, টেনে টেনে নিয়ে আসে, যে না সোনা এসো, এসে তুমি বলো গো, এরকম একটা ভাব তুমি দেখাও। আদৌ কি সেই রকম? মনে তো হয় না। তোমার কমেন্ট বক্সটাই তার জলজ্যান্ত প্রমাণ, বুঝতে পেরেছো? বাইরের মানুষই হোক বা নিজের ফ্যামিলির কোনো সদস্যই হোক, অর্থাৎ কোনো মানুষকে শুধরাবার জন্য সোশ্যাল প্ল্যাটফর্মটা উপযুক্ত রাস্তা নয়, বুঝতে পেরেছো? এই যে তুমি কথাটা বললে যে কোনো সময় না সোশ্যাল মিডিয়ায় বলা উচিত কিছু কিছু মানুষকে শুধরাবার জন্য, এটা তুমি আবার একটা বোকা বোকা কথা বললে, আবার একটা নির্বুদ্ধিতার পরিচয় দিলে। তুমি নিজেই তো বলছিলে যে তুমি মানে আগে যে যেটা বলতো তুমি গায়ে মাখতে না, তোমাকে হাজার লোক হাজার খারাপ কথা বললেও হেসে উড়িয়ে দিতে। সেই কারণে অনেক লোকই তোমায় বলতো যে কেন তুই এরকম সব কথা গায়ে মাখিস না, কেন হেসে উড়িয়ে দিস কেন, বললে তো তুমি। আজকে যেই কথাটা বললে সেটাও আরেকটা বোকা বোকা কথাই তুমি বললে। দেখো শোনা, আমি আমার সকালের ভিডিওতেও বলেছি যে হ্যাঁ, মাসিমা তোমার 14 বছর বয়সে বিয়ে দিয়ে দিয়েছে, এটা মাসিমা বিরাট বড় ভুল করেছে। ওই বয়সটা কোনো মেয়ের বিয়ে থা করে সংসার করার বয়স নয়, লেখাপড়া করার বয়স, ঘোরাফেরা করার বয়স, নিজের ক্যারিয়ার তৈরি করার বয়স। সেই সময় তোমার মা তোমাকে বিয়ে দিয়ে দিয়েছে, ভুল করেছে। আর এটাও আমরা সকলেই জানি যে সময় চলে গেলে সেই সময়টা আর ফেরত আসে না। তা এতগুলো দিন তো তুমি বিয়ের পরে কাটিয়ে দিলে, আজকের দিনে এসে তোমার এইগুলো মনে হচ্ছে? এখন যদি তুমি তোমার নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের কথাটা একটু কম ভেবে নিজের মেয়েটার কেরিয়ারের প্রতি বেশি ফোকাস থাকো না, আমার মনে হয় সেটাই একজন মা হিসেবে তোমারও সার্থকতা হবে এবং ভালো লাগবে। যেই জিনিসগুলো তুমি তোমার লাইফে করতে পারোনি, যেইগুলো তুমি তোমার লাইফে পাওনি, চেষ্টা করো তোমার মেয়ের মধ্য দিয়ে সেইগুলো পাওয়ার। প্রত্যেকটা মা বাবাই এটা করে, যে তারা যেটা পায় না তারা চায় যে আমার ছেলে মেয়ের মধ্য দিয়ে আমার স্বপ্নগুলো আমি পূরণ করি। আর সেই জায়গায় তোমাকেই একমাত্র দেখতে পাচ্ছি যে কিনা মা হয়ে নিজের মেয়ের ভবিষ্যৎ কি হবে, নিজের মেয়েকে আরো কিভাবে ভালো রাখবে, ওইগুলোর কথা না ভেবে তুমি তোমার লাইফে কি পাওনি, কতটা পেয়েছো,
কি কি সময় থাকতে তুমি করতে পারোনি, কোন কোন জিনিস তোমার সময়ে মানে পাওয়ার কথা ছিল সেইগুলো পাওনি, এখন সেই সবের হিসেব নিকেশ নিয়ে বসেছো। সত্যি দুদিন বাদে তো মেয়ের বিয়ে দেবে, আজ হোক বা কাল। আর আমি যতদূর জানি তোমরা তো একটু গ্রাম সাইডে থাকো, মেয়েদের বিয়ে একটু আর্লি এজেই হয়ে যায়। তবে আমি তোমাকে রিকোয়েস্ট করব, তোমার মা যেই ভুলটা তোমার ক্ষেত্রে করেছে অতিরিক্ত কম বয়স বিয়ে দিয়ে, সেই ভুলটা তুমি অন্তত তোমার মেয়ের ক্ষেত্রে করো না। যাই হোক, কিন্তু একটা বয়সের পর তো মেয়ের বিয়ে দেবে, তা মেয়ের শ্বশুরবাড়ির লোক তোমার এই ধরনের ভিডিওগুলো দেখলে কি ভাববে, এই সমস্ত চিন্তা করো তুমি? না, এইগুলো তুমি চিন্তা করছো না তো। তোমার মাথায় এখনো রয়ে গেছে কিরকম চিন্তা ভাবনা জানো? সেই 18, 19, 20 বছরের একটা মেয়ের চিন্তা ভাবনা, মেন্টালিটি যেরকম হয় সেই জিনিসগুলো তোমার মধ্যে এখনো রয়ে গেছে। বালখিল্যপনা কথাবার্তা তোমার ভেতরে এখনো রয়ে গেছে, যে তুমি কি পেয়েছো কি পাওনি, কোনটা কোন সময়ে তোমার পাওয়ার কথা ছিল, কেন তুমি পেলে না। এইগুলোর থেকে বেরিয়ে আসো, তাহলে দেখবে নিজেও ভালো থাকতে পারবে, আরো 10টা লোককেও ভালো রাখতে পারবে। তারপরে তুমি বললে যে তোমার মা নাকি বলেছিল যে হ্যাঁ তুই বিয়ে কর, যদি ভবিষ্যতে কোনো প্রবলেম হয় আমরা তো রয়েছি, বাড়ি ঘর সব রয়েছে। হ্যাঁ গো, সম্বন্ধ করে যখন বিয়ে হয় না, এটা শুধু তোমার মা তোমার ক্ষেত্রে বলেছে তেমনটা কিন্তু নয়, প্রত্যেকটা ফ্যামিলিতেই এটা বলে যে আমরা তো দেখাশোনা করে দিচ্ছি, এবার বিয়ের পর যদি কোথাও কোনো গন্ডগোল হয় তার জন্য তো আমরা বাপের বাড়ির লোকেরা রয়েছি, এটা বলে। তো তার মানে কি এটা নাকি যে মা বাবা বলেছে এরপরে আমার শ্বশুর বাড়িতে কোথাও একটু কোনো গন্ডগোল হলো আর আমি লোটা কম্বল নিয়ে এসে বাপের বাড়িতে এসে উঠলাম, এটা ভেবে তো বাবা মা এইসব কথা বলে না, এটা একটা কথার কথা। হ্যাঁ, তবে বিরাট বড় বড় কোনো ঘটনা যদি ঘটে, যেরকম হাজার একটা হয় আমাদের এখন সমাজে যা চতুর্দিকে চলছে, কোনটা বলবো, কোনটা রাখবো আর কোনটা বলবো, এইরকম ঘটনাও হয় যে সম্বন্ধ করে বিয়ে হয়েছে, আজকে বধূ নির্যাতন তো কালকে বউকে মেরে বের করে দিচ্ছে, কি বউ শাশুড়ির ওপর অত্যাচার করছে, নানান রকমের কিছু হয়। তো এইগুলো চিন্তা ভাবনা করে তো আর বাবা মা এই কথাটা বলে না যে আমরা যখন সম্বন্ধ করে বিয়ে দিয়েছি তুই নিশ্চিন্তে যা, যদি কখনো কিছু হয় আমরা আছি, এটাই বোঝায়। আবার এই কথাটাও কিন্তু তদ্রূপ প্রচলিত রয়েছে যে কেউ যদি প্রেম করে বিয়ে করে তখন মা বাবারাই বলে হ্যাঁ তুমি তো নিজে দেখে শুনে নিজের পছন্দে বিয়ে করেছো, এখন তুমি ভালো আছো কি খারাপ আছো সেটা তোমার ব্যাপার, এখন কেন কাঁদতে আসছো, কোনো যদি প্রবলেম হয়। কিন্তু কোনো মা বাবা কি সেই ছেলেটাকে বা সেই মেয়েটাকে ফেলে দিতে পারে? ফেলে তো দিতে পারে না, তাই না? সুতরাং এই সমস্ত কথা বলাটা না শোনা জাস্ট বোকা বোকা লাগলো, বুঝতে পেরেছো তো? এইরকম কথা সম্বন্ধ করে বিয়ে ঠিক হলে প্রত্যেকটা বাড়ির গার্জিয়ানই বলে যে হ্যাঁ তুই বিয়ে কর, আমরা তো রয়েছি, তোর যদি শ্বশুরবাড়িতে কোনো প্রবলেম হয় আমরা রয়েছি। এটা বলার অর্থ এটা নয় যে তারা জেনে বুঝেই বলছে যে হ্যাঁ তার মানে তুই ওই বাড়িতে গেলে তোর শ্বশুর বাড়িতে সমস্যা হবে আর আমরা তখন নিয়ে আসবো, এইরকম চিন্তা ভাবনা করে মা বাবারা এই ধরনের কথাটা বলে না, বুঝতে পেরেছো? যাই হোক, তারপরে তুমি বললে তোমার হাত দুটো ভীষণ চুলকাচ্ছে, ফাল্গুন মাসটা কমপ্লিট হয়ে গেলে এই চুলকানোটাও কমে যায়। এই প্রবলেমটা না শুধু তোমার একার হয় না গো, এরকম প্রচুর মানুষের হয়, খোদ আমারই হয়, চামড়া উঠে যায়। মানে শীতকালটা শেষ হওয়ার পর আর গরমকালটা শুরু হওয়ার যে সন্ধিক্ষণটা, সেই সময় হাত পায়ের চামড়া ওঠে। এটা একটা বিরাট কোনো সমস্যা নয়, বুঝতে পেরেছো? এর সঙ্গে তোমার লাইফে কতটা সত্যি কতটা মিথ্যে এই কথাগুলো কি আসে না তো, তাই না? এরপরে তুমি বললে তুমি তোমার বিয়ের পর থেকে অনেক রকমের প্রবলেম সহ্য করে 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 বর্তমানে এসে আর থাকতে পারোনি, তুমি তোমার বাবার বাড়িতে চলে এসছো। আর কস কি দেখাচ্ছ যে কোথায় যাব কি করব, বাবার বাড়ি যখন রয়েছে কোথায় যাব। কেন রে বাবা, তুমি তো ইউটিউব করতে, তাই না? এমন তো নয় যে তোমার কাছে টাকা পয়সা নেই বা এতদিনে তুমি কোনো কিছু ইনকাম করতে পারোনি, তেমনটা তো নয়। তোমার যদি সেই রকমই হতো তুমি বাইরে কোথাও রুম ভাড়া নিয়ে থাকতে, মানে ঘর বাড়ি ভাড়া নিয়ে থাকতে, না সেটা তুমি করনি। তুমি কোথায় এসে উঠেছো? তোমার বাপের বাড়িতে। আবার তুমি বলছো বাবা না থাকলে কি হবে, আমরা তো এখনো বলি এটা বাবার বাড়ি, এটা মায়ের বাড়ি। আমরা কি কখনো বলি এটা ভাইয়ের বাড়ি? যখন মা বাবার অবর্তমানে আমরা তখন বলি যে হ্যাঁ এটা ভাইয়ের বাড়ি বা এটা অমুকের বাড়ি। হ্যাঁ এগুলো তো আমরা জানি, কিন্তু তোমার মা তো এখনো জীবিত রয়েছে। তারপরে তুমি কি বললে যে তুমি কণিকাকে বলেছিলে যে কণিকা আমি 2 মাস তোমাদের বাড়িতে গিয়ে থাকবো, তখন কণিকা এক কথাতেই রাজি হয়েছিল যে হ্যাঁ দিদিভাই এসো, আমাদেরও যা জুটবে তোমারও তাই জুটবে, খেয়েও। সত্যি তো, ঠিকই তো বলেছে। এখন আমার বাড়িতেও যদি কোনো রিলেটিভ হঠাৎ করে বলে যে আমি না তোর বাড়িতে 1 মাস থাকতে চাই, আমিও তো এই কথাই বলবো যে হ্যাঁ এসো থাকো, আমিও যদি শাক ভাত খাই তুমিও না আর শাক ভাত খাবে, তাই না? কণিকা তো আর তখন জেনে বসেছিল না যে তুমি একেবারে ঘাটি গেড়ে বসবে বলে বাপের বাড়িতে এসে উঠেছো। আশ্চর্য। আর আজকে এসে তুমি কণিকার এই হারে বদনাম করছো। তারপরে তুমি বললে কোথাও যেতে হলে কণিকা আমাকে বলতো দিদিভাই যাবে, দিদিভাই যাবে। তুমি এই জিনিসটা জানো না যে কণিকার কোথাও বেরোতে গেলে হয় ওকে একা যেতে হবে, না হলে ওকে অন্য কেউ, অর্থাৎ হয় তোমরা মানে তুমি বা তোমার দিদি বা তোমার মা, বা যখন তোমার বাবা বেঁচে ছিল মেসমশাইকে দেখতাম কণিকাকে নিয়ে নিয়ে এপাশ ওপাশ যেতেন। স্বাভাবিক ব্যাপার, তার হাজবেন্ড তো একেবারেই বিছানায়, অর্থাৎ তোমার ভাই। তাহলে মেয়েটা যদি তোমাদের একটুখানি হেল্প চেয়েই থাকে যে দিদিভাই অমুক জায়গায় যেতে চাই একটু কি যেতে পারবে, এটা বলে কি সে বিরাট বড় ক্ষতি করে ফেলেছে? মানে আশ্চর্য লাগলো।
কথাগুলো শুনে তুমি জানো না যে ওর হাজবেন্ডের কি অবস্থা? সে তো তোমার রক্তের সম্পর্কের ভাই। তুমিও যেমন কণিকাকে নিয়ে এপাশ ওপাশ গেছো কণিকার দরকারে, তেমন কিন্তু মামুনিদিকেও দেখেছি কণিকাকে নিয়ে এপাশ ওপাশ যেতে, অথচ তাকে কোনোদিনও তোমার মতো এইভাবে অন ক্যামেরায় এসে বলতে শুনিনি গো, কখনো বলতে শুনিনি। সত্যিই বলছি, মামুনিদির মন না তোমার থেকে অনেক উচ্চমানের। মনে কিছু করো না, বলতে বাধ্য হলাম কথাটা। মানে বাপের বাড়ির জায়গা পাওয়ার জন্য তুমি কণিকাকে কতটা নিচে নামাচ্ছ সোশ্যাল প্ল্যাটফর্মে, তুমি নিজেও বুঝতে পারছো না। তুমি তোমার কথার মাধ্যমে তোমার নিজের মাকেও কিন্তু একধারে অপমান করে দিচ্ছ। সেইগুলো কি কখনো ভেবে দেখেছো? তুমি কি বললে, বিয়ে দেওয়ার আগে অনেক রকমের কথা বলে, বিয়ের পর এখন তো আমি হাড়ে হাড়ে সব বুঝতে পারছি, সকলের কথাবার্তা শুনছি, বুঝতে পারছি কে কিরকম। সবাই বিয়ে হওয়ার আগে এক রকমের কথা বলে, বিয়ে হয়ে গেলে তখন আর মানে ওইগুলো সব ভুলে যায়। এই কথাটা বলে না তুমি তোমার মাকে অপমান করলে, বুঝতে পেরেছো? আর এটা খুব স্বাভাবিক কথা, আমরা প্রত্যেকটা মেয়েরাই জানি বিয়ে হয়ে গেলে পরে মেয়েদের বাবার বাড়িতে অধিকার ততটা থাকে না, তখন কিন্তু তার অধিকার বলো সমস্ত কিছু তার শ্বশুর বাড়ির ওপরেই জন্মায়। এটা খুব বাস্তব কথা। আর এটা নতুনত্ব তোমার ক্ষেত্রেই যে হয়েছে তেমনটা নয়, আজীবনকাল এমনটাই হয়ে এসছে। আর তুমি তারপরে বললে যে আমি কি ভাগ চেয়েছি নাকি বাড়ির, আমি শুধু বলেছি থাকতে দিতে হবে। আমি তো বলিনি যে আমি জমি জায়গা নিয়ে চলে যাব বা আমি আমার মেয়ের নামে করে দেব। তুমি এই কথাগুলো বললে। তো দেখো একটা জিনিস বোঝো, কিভাবে এটা পসিবল তোমাকে থাকতে দেবে, মানে কি হিসেবে? তাই যদি বলো 2 মাস ধরে তো তুমি কণিকার বাড়িতেই আছো তো, সেই থাকা আর পার্মানেন্টলি থাকা স্বাভাবিক ব্যাপার। এই বিষয়টা আসলে পরে তখন তো প্রত্যেকের মাথাতেই এটা কাজ করবে যে তাহলে কি ও জায়গা চাচ্ছে, না হলে শুধু থাকতে দিতে হবে, আমি থাকবই, আমার বাপের বাড়িতে আমার অধিকার আছে। এই কথাগুলো কেন আসবে? এই কথাগুলো তখনই আসবে যখন ওই বাড়িতে তুমি একটা জায়গা চাইছো, তাই নয় কি? মানে যেই জায়গায় তুমি ঘর বাড়ি করে থাকবে, তোমার বাবার বাড়ির জায়গার জমি এখনো যদি তোমার বাবার নামেই থেকে থাকে, তাহলে জমি দেওয়ার অধিকার না কণিকার নেই, বুঝতে পেরেছো তো? যদি সেটা কেউ দিতে পারে সেটা তোমার মা, যারা ওয়ারিশানে রয়েছে তারা, অর্থাৎ তোমার ভাই দাদা এরা। কণিকার নেই তো, শুধু শুধু কণিকাকে এই সমস্ত কথা শুনিয়ে লাভ আছে? তা আমি বলি কি, এগুলো জিনিস না লেখাপড়া করে নাও। সোনাকে বলছি, আর কণিকাকেও বলবো, কণিকা তুমি যথেষ্ট বড় মনের মানুষ, দরকারে বাড়ির বড়দের সঙ্গে আলাপ আলোচনা করে দেখো, যদি খানিকটা জায়গা তোমার ননদকে দিতে পারো তাহলে দিয়ে দাও, শুধু শুধু চুচো মেরে হাত গন্ধ করো না। হ্যাঁ, এটা আমরা জানি যে প্রচুর কন্ট্রিবিউশন রয়েছে তোমার সংসারের প্রতি, বা তুমি যে বাড়িটা করেছো সেই বাড়িটার মধ্যে সম্পূর্ণ ডেডিকেশনটাই তোমার, এটার মধ্যে মানে অস্বীকার করার কোনো জায়গাই নেই। তবুও বলবো, এই রোজ রোজ তোমার ননদ এসে এইরকম পাগলাপনা করে তোমাকে অন ক্যামেরায় সোশ্যাল প্ল্যাটফর্মে ছোট করবে, কি দরকার বলো, তাই না? আর এমনিও বাবার বাড়ির সম্পত্তির ওপর মেয়েদেরও তো একটা ভাগ থাকে। তো দেখো না, আলাপ আলোচনা করে বাড়ির বড়দের সাথে যদি ওকে কিছু একটু দেওয়া যায় তাহলে ওকে দিয়ে দাও, এইটুকুই বলবো, যাতে ও তোমার বাড়ির ঘরের ওপর এসে না থাকতে পারে বা না করতে পারে। এগুলোও তুমি দেখে নেবে। পরিষ্কার কথা, আমি পরিষ্কারভাবেই বললাম। আরো একটা কথা বলি, এইবার যা করবে একদম কাগজে কলমে লিখিত পরিত ভাবে সাক্ষী রেখে করবে, বুঝতে পেরেছো? মুখের কথায় কোনো কিছু করবে না। যাই হোক, যেটা বলছিলাম, এরপর সোনা বলল যে অনেকেই সোনাকে কমেন্ট করে বলে যে কণিকা এই কণিকা সেই, কণিকা প্রচুর স্যাক্রিফাইস করেছে। সত্যিই তো করেছে, এটা তো খুব বাস্তব কথা। আজকে কণিকার মতো মেয়ে বলেই উজ্জ্বলের মতো ছেলেকে বিয়ে করেছে, তাই না? এটা তো অস্বীকার করলে চলবে না। আর সোনা, সেইখানে তুমি কিভাবে বলছো হ্যাঁ স্যাক্রিফাইস করেছে, সে তো করতেই হবে, তাতে এমন কি করলো? উরি বাবা, আজকে তুমি নিজেকে কণিকার জায়গায় বসিয়ে চিন্তা করে দেখো তো, যে তোমার হাজবেন্ড যদি ওই রকম হতো, আর সেই সময় বাইরের লোক বা তোমার শ্বশুর বাড়ির লোক যদি তোমার ডেডিকেশনটাকে খাটো করে দেখতো, তোমার কেমন লাগতো? সামান্য তোমার হাজবেন্ড তোমাকে সময় দেয় না, তোমাকে জড়িয়ে ধরে না, তোমাকে ঘুরতে নিয়ে যায় না বলে তুমি সংসার করতে পারলে না, একেবারে সংসারের মুখে লাথি মেরে বাপের বাড়িতে এসে উঠলে, তুমি আবার কণিকার স্যাক্রিফাইসটার সাথে নিজের স্যাক্রিফাইসের তুলনা করো? সত্যি মানে তোমার পেটে না হিংসায় ভরে গেছে সোনা, সত্যি বলছি। তুমি রীতিমতো এখন কণিকাকে হিংসা করতে শুরু করেছো। তুমি তো কণিকাকে স্যাক্রিফাইস করা নিয়ে অনেক জ্ঞান দিলে, যে হ্যাঁ, যারা তোমার কমেন্ট বক্সে এসে 10 মিনিটের কণিকার ভিডিও দেখে বলে যে হ্যাঁ কণিকা অনেক ভালো বউ, ও প্রচুর স্ট্রাগল করছে, ও প্রচুর স্যাক্রিফাইস করছে সংসারের জন্য, তুমি তার উত্তরে কি বললে? হ্যাঁ করতে হবে, কেন করবে না? স্যাক্রিফাইস কি আমরা করি না? রিয়েলি কণিকা স্যাক্রিফাইস করেছে। আর তুমি দেখো, তুমি কিন্তু স্যাক্রিফাইস করতে পারোনি। কোন জিনিসটা স্যাক্রিফাইস করতে পারোনি বলো তো? ওই যে তোমার ছোট্টবেলার যেই ইচ্ছাগুলো তোমার সুপ্ত অবস্থায় ছিল, যে উড়ু উড়ু মন, বেশ হাজবেন্ড এসে জড়িয়ে ধরবে, চুমু খাবে, তোমাকে নিয়ে নিয়ে ঘুরতে যাবে, যেগুলো তুমি পাওনি, তুমি এখন এইগুলো স্মৃতিরোমন্থন করে তোমার সংসারের মুখে লাথি মেরে বাপের বাড়িতে এসে উঠেছো। তুমি কি পেরেছো স্যাক্রিফাইস করতে? তুমি যে আবার কণিকার স্যাক্রিফাইস করা নিয়ে কথা বলছো, হাস্যকর। যদিও তুমি বললে ঠিকই যে কণিকা তোমাকে ভালো মুখে বলতে পারতো যে হ্যাঁ দিদিভাই তুমি এসছো, আমাদের বাড়িতে থাকো, এরপরে তুমি তোমার সব দিকটা গুছিয়ে গাছিয়ে তোমার মতো করে তুমি আলাদাভাবে থেকো।
কথাটা ভালোভাবেও কণিকা বলতে পারতো, কিন্তু সেইগুলো না বলে কণিকা রীতিমতো তোমার সাথে ঝগড়া করেছে, কণিকার টাকায় তোমরা খাচ্ছ, হ্যান ত্যান নানান কথা বলেছে। যদিও তুমি বললে এই কথাগুলো, কিন্তু বিশ্বাস করো সোনা, কণিকাকে দেখে না মনে হয় না যে কণিকা এইভাবে ঝগড়াঝাটি করতে পারে বলে। কেন বলছি, কণিকাকে বরাবর বলতে শুনেছি যে ও ঝগড়াঝাটি ভীষণ ভয় পায়, ভীষণ ভয় পায়। সেই মেয়ে এইভাবে ঝগড়াঝাটি করবে, একটু বিশ্বাস করতে না কষ্টই হচ্ছে। অবশ্য বলতে পারবো না কতটা ঠিক কতটা বেঠিক আমি, তবে তুমিও যে ঝগড়া করতে ওস্তাদ সেটা কিন্তু তুমি তোমার কথাবার্তায় পরিষ্কারভাবে বুঝিয়ে দিচ্ছ সোনা, এটুকু আমি বলতে পারি। এরপর তুমি বলছিলে যে তোমাকে তোমার মা বাবা কখনোই নাকি ভালোবাসেনি, একটা নতুন জামা আনলে তুমি নাকি কখনোই প্রথমে পরার সুযোগ পেতে না, পড়তে পরে। এইখানে কিন্তু তুমি ইনডাইরেক্টলি মামুনিদিকেও অপমান করে দিলে, তাই না? মানে তুমি বোঝাতে চাইলে যে একটা নতুন জামা আনলে পরে মামুনিদি আগে ওটা পরতো, তারপরে হয়তো তুমি ওটা পড়তে। মানে প্রত্যেকটা পদে পদে কিভাবে তুমি তোমার মা বাবাকে অপমান করলে তোমার এই ভিডিওটা করে। তুমি কি এটা ভেবে দেখেছো? পরে তুমি তোমার ভিডিওটা না একবার নিজে দেখো, তাহলে বুঝতে পারবে। শুধু তোমার মা বাবাকে নয়, তুমি তোমার মা বাবা, ভাই, ভাইয়ের বউ, তোমার দিদি, তোমার শ্বশুরবাড়ি, হাজবেন্ড, প্রত্যেকটা মানুষকে তুমি অপমান করেছো তোমার ভিডিওটার মারফত। তারপরে তুমি বললে যেই অর্ধেক জায়গাটুকু পড়ে রয়েছে সেই জায়গাটা তোমাকে দিতে হবে, এটা তুমি কণিকার উদ্দেশ্যে বললে আর কি। মানে কণিকার উদ্দেশ্যে বলো, তোমার মায়ের উদ্দেশ্যে বলো, বললে যে দিতে হবে, ওখানে তুমি ঘর বাড়ি করে থাকবে, আর যদি সেই জায়গাটা তোমাকে না দেয় দরকারে তুমি ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেবে। ও মাই গড, সামান্য জায়গার জন্য মানুষ এইসবও করতে পারে? আবার এইগুলো কথা অন ক্যামেরায় এসে তুমি বলছো সোনা, তোমার মানসিক স্টেবিলিটি সত্যিই ঠিক নেই, বিশ্বাস করো একদমই ঠিক নেই। তুমি অচিরে ডাক্তার দেখাও, আমি এর আগেও বলেছি আবারও বলছি, কি অবস্থা তোমার। অন ক্যামেরায় এসে এই সমস্ত কথা না বলে যে আগুন ধরিয়ে দিব, এই করব ওই করব, জায়গা না দিলে, এইগুলো না বলে যদি তুমি তোমার বাড়ির বড়দেরকে এক জায়গায় নিয়ে বসে আলোচনা করতে, হয়তো এতক্ষণে একটা সুষ্ঠু সমাধান তুমি পেয়ে যেতে। কিন্তু না, সেটা তুমি করবে না। এখন আমারও মনে হচ্ছে তোমার সত্যি ভিউজের দরকার, যার জন্যই রোজ রোজ তুমি তোমার পারিবারিক কেচ্ছাগুলো ইউটিউবে বেচতে চলে আসছো। আর আজকে তো তুমি পুরোপুরি কণিকাকে বেচেই দিলে, দেখলাম সেটা যে কিভাবে কণিকার বদনাম তুমি করলে। এরপরে তুমি কি বললে? বললে খাচ্ছি, খাবো, খেতে না দিলে রান্না করে খাবো। হ্যাঁ, ওই জন্যই মনে হয় ভিডিও শুরুটা তোমাকে দই আর মুড়ি দিয়ে দেখাতে হয়েছিল, তাই না? আমি ওই জন্যই তো ভাবছি যে তুমি কার ভরসায় ছিলে যে কণিকা তোমার মুখের সামনে খাবার এনে ধরবে, যার বদনাম তুমি এইভাবে করে যাচ্ছ। এখনো তুমি আশা করো যে ও তোমার মুখের সামনে খাবার এনে ধরবে? হ্যাঁ, গতরটা খাটিয়ে রান্না করে গেলো তুমি। এইটা আমি তোমাকে বলবো, নিজেরটা নিজে করে নাও। তুমি নিজেই তো দর্শকদের উদ্দেশ্যে বললে যে 10 মিনিটের ভিডিও দেখে তোমরা ভাবো কোনি কি ভালো। তো আমরা তো সারাটা দিন অর্থাৎ 24 ঘন্টা থাকি, আমরা ভালো মন্দ নিয়েই থাকি, কিন্তু ক্যামেরার সামনে বা বাইরে বেরোলে আমাদেরকে হাসি মুখটা দেখাতে হয়। তাহলে তোমার কথা থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে কণিকারও অনেক দোষ ত্রুটি আছে, কণিকা খারাপ, বুঝতেই পারছি। তাহলে ওই রকম একটা খারাপ মেয়ের ভরসায় তুমিই বা রয়েছো কেন যে ও রান্নাবাড়ি করে তোমার মুখের সামনে ধরবে, তবে তোমার খাওয়া জুটবে? নিজের এত বড় গতরটা রয়েছে, গতরটাকে খাটিয়ে রান্নাবাড়ি করে খাও না, তাই না? কণিকা যেখানে এত খারাপ তোমার কথা অনুযায়ী, ছি 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 সোনা, একটুখানি মানে লজ্জা শরম রাখো। কিভাবে আজকে তুমি কণিকাকে বিক্রি করলে সোশ্যাল প্ল্যাটফর্মে, জাস্ট চিন্তা করার বাইরে। তোমরাই ভেবে দেখো বন্ধুরা, মানে তোমরা কখনো ভেবেছিলে যেই কণিকা তার ননদ তার শ্বশুরবাড়ি নিয়ে এত গর্ব করতো, আজকে সেই ননদ তার এই রকম ভাবে অপমান করছে সোশ্যাল প্ল্যাটফর্মে, তাকে এত ছোট দেখাচ্ছে? এই হলো মানুষ, আর এই হলো মানুষের চরিত্র। তবে একটা কথা বলি শোনা, রোজ রোজ ভাইয়ের বউকে বিক্রি করতে এসো না সোশ্যাল প্ল্যাটফর্মে, বা পারিবারিক কেচ্ছা তুলে ধরতে এসো না। এর থেকে বাড়ির বড়দের নিয়ে একত্রে বসে আলোচনা করো, দেখবে একটা সুষ্ঠু সমাধান পাবে। আর তুমি বললে না যে যখন তোমার বিয়ে হয়েছে তখন তোমার বুদ্ধি কম ছিল, তখন তুমি কিছু বুঝতে না, এখন তোমার বুদ্ধি হয়েছে, তুমি অনেক কিছু বুঝতে পারছো। কিন্তু না গো, তুমি এখন নির্বুদ্ধিতার মতনই কাজকর্মগুলো করে যাচ্ছ, তোমার কথাবার্তাতেই সেগুলো বোঝা যাচ্ছে। আর তুমি নিজেই বললে পড়াশোনা করনি, সেটা কতটা খারাপ করেছো সেটা এখন বুঝতে পারছো। সত্যিই তাই, জানো তো, পড়াশোনা জানতো না মানুষের সত্যিই দরকার। আজকে যদি তোমার পেটে একটু বিদ্যা বুদ্ধি থাকতো, তাহলে তুমি রিয়ালাইজ করতে যে তুমি ক্যামেরার সামনে বসে কি কথাগুলো বলছো, বা এই কথাগুলোর ফলস্বরূপ মানুষ তোমাকে বা তোমার ফ্যামিলিটাকে কি ভাবছে, এই বিচার বুদ্ধিটা তখন তুমি তাহলে করতে পারতে। বুঝতে পেরেছো? তবে আবারও একটা কথা বলি, তোমাকে তোমার বাড়ির অংশ দেওয়ার, মানে তোমার বাবার বাড়ির জায়গা তোমার নামে করে দেওয়ার বা তোমাকে দেওয়ার কোনোটারই অধিকার কিন্তু কণিকার নেই। সুতরাং কণিকাকে রোজ রোজ বলতে এসো না। এইগুলো আশা করি সমস্ত ভিউয়ার্স বন্ধুরাও বুঝতে পারবে। সত্যি অতিরিক্ত বালখিল্যপনা করছো, আগে এই বিষয়গুলো জেনে নাও, তারপরে না হয় বলো। শোনো শোনা, কণিকা কেউ না তোমার বাপের বাড়ির সম্পত্তির থেকে তোমাকে হটিয়ে দেওয়ার বা তোমার হকটাকে কেড়ে নেওয়ার কেউ না। ওই জন্যই বলছি আগে এই বিষয়গুলো জেনে নাও, তারপরে ভিডিওতে এই কথাগুলো বলো। বুঝতে পেরেছো? তো মনে হলো বন্ধুরা যে সোনার ভিডিওটা দেখে এই কটা কথা বলা যায়, সেই জন্যই বললাম। তোমরাই একটু চিন্তা করে দেখো তো বন্ধুরা, সোনা কি মানসিকভাবে সুস্থ রয়েছে? ওর কথাবার্তা শুনে কি বুঝছো তোমরা? প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও তো।
প্লিজ জানিও। তো আমার ক্ষুদ্র মস্তিষ্কে যেইটুকু এলো আমি সেইটুকুই বললাম। আর সত্যিই এখন মনে হচ্ছে যে নিউক্লিয়ার ফ্যামিলি না অনেক ভালো, যে হাম দোনো হামারা দো এটা ছিল আগে, আর আমি এখন বলবো হাম দোনো আর হামারা এক, এটা হলে আরো বেটার। ভবিষ্যতে এই ধরনের ঝামেলাগুলো পোহাতেই হয় না। আর একাধিক সন্তান সন্ততি থাকলে পরে প্রত্যেকটা বাবা মায়ের উচিত যে জমি জায়গা ছেলে মেয়েদের মধ্যে সমান ভাগে ভাগ করে দেওয়া, যাতে তাদের অবর্তমানে এইগুলো নিয়ে না ঝামেলা ঝগড়াঝাটি হয়। বুঝতে পেরেছো তো? বর্তমান সমাজে না আমরা এইরকম জিনিসগুলো আকছাড় দেখছি। আর এই যে আর সোনার পেটে যে বিদ্যা বুদ্ধি নেই সেটা তো পরিষ্কার বোঝাই যাচ্ছে। ও প্রত্যেকটা জায়গায় কণিকাকে সামনে আনছে যে ও না দেওয়ার কে, ও আমার বাবার বাড়ির জায়গা জমি না দেওয়ার কে, ও এই বাড়ির বউ হয়ে এসছে, ও আমাকে আটকাবার কে। আরে ভাই, কণিকা আটকাবার কেউ নয়। আগে সোনাকে বলবো তুমি নিয়ম কানুনগুলো জানো, সেই মতো হাঁটো। রোজ অহেতুক ভাইয়ের বউকে বিক্রি করতে এসো না সোশ্যাল প্ল্যাটফর্মে, বা পারিবারিক কেচ্ছা বিক্রি করে নিজের নিম্ন রুচির পরিচয় আর দিও না, প্লিজ রিকোয়েস্ট করবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই রাখছি। তোমরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনে দেখো যে আমি ঠিক বললাম না ভুল বললাম। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ আমার কথায় যুক্তি আছে, তোমরা অবশ্যই তোমাদের মূল্যবান মতামত আমাকে জানিও। আর যদি দেখো কোথাও আমি ভুল বলেছি, সেটাও তোমরা তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে রেকটিফাই করে দিও। আর ভিডিও শুনে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। তাহলে চলো আজকের মতো আমি বিদায় নিচ্ছি। নতুন একটা ভিডিওর সাথে আবার দেখা হয়ে যাবে। ততক্ষণ প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই, লাভ ইউ অল।